হ্যালো ডিয়ার স্টুডেন্টস। তো আজকে আমি যেমনটা তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের ক্লাস 10-এর সিলেবাসটা কভার করব। তো আজকে থেকে আমি শুরু করছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 10-এর ব্লিস, উল্টো দেখাচ্ছে যদিও, হ্যাঁ যাই হোক, ক্লাস 10-এর ব্লিস, ক্লাস 10 ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ইংলিশ। এখানে প্রসেসটা কি হবে, এখানে আমরা এক একটা করে ইউনিট যতটা হবে, এক একটা ভিডিও মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো করে হবে। চেষ্টা করবো যত শর্টে যতটা বেশি বলা যায়, ঠিক আছে? তো পুরো বুকটাকে যতটা কম করে ক্লাসে পারা যায়, পুরো ইংলিশ বইটাকে আমরা কভার করব। তারপরে মাধ্যমিকের যে গ্রামারগুলো সেটাকে আমরা নিয়মিত ধারাবাহিকভাবে কভার করতে থাকবো, ঠিক আছে? তো আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, তো তোমাদের যে ইংরেজি বইটা আছে, তোমরা তোমাদের এই বইটার পাতা নম্বর 1 খুলতে পারো, ঠিক আছে? সব থেকে বেস্ট হবে আমি তোমাদের সাথে পড়বো, তোমরা আমার সাথে পড়বে, আমরা একসাথে পড়বো, এবং যে সমস্ত জায়গাগুলো হবে আমি চেষ্টা করব তোমাদের সমস্ত সমস্যা যেন মিটিয়ে জিনিসটাকে পড়া যায়, ঠিক আছে? এখানে কোনো এডিট হবে না, কোনো রকম কোনো ভিডিও ফিল্টার হবে না, যা হবে একদম অরিজিনাল ভিডিও, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। কথা বুঝতে পারলাম? তো শুরু করা যাক। আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে ফাদার্স হেল্প, ঠিক আছে? দেখো, লেসন 1 ফাদার্স হেল্প। তো প্রত্যেকটা গল্প কবিতা আমরা কিছু কথা আগে আজকে জেনে নিই। এই ভিডিওটা হয়তো ইন্ট্রোডাকশনে একটু সময় লাগতে পারে। দেখো, প্রত্যেকটা গল্পতে কবিতাতে যে এই বইয়ে যে আছে মোটামুটি 8টা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারগুলোতে তোমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে টপিকের নাম, আর একটা হচ্ছে ওই টপিকের ক্যারেক্টার। দেখো, ক্যারেক্টার মানে সাধারণত বলতে যেটা আমরা বুঝি চরিত্র, একটা মানুষ কেমন, ভালো না খারাপ, মন্দ, তার আচরণ কীরকম, এটাকে চরিত্র বলা হয়। কিন্তু যখন আমরা গল্প বা কবিতার ক্ষেত্রে ক্যারেক্টারের কথা বলবো, তখন কিন্তু সেক্ষেত্রে মানুষের কিন্তু আচরণ বা স্বভাবের কথা বলা হয় না। তখন বলা হয় একটা মানুষ কি অভিনয়টা করছে, একটা মানুষের ভূমিকাটা কি। ধরে নাও, আমরা যদি একটা মুভির কথা বলি, তোমরা অবশ্যই মুভি দেখেছো, সিনেমা দেখেছো। তো রিসেন্টলি এখনকার টাইম, আজকে ডেট হচ্ছে তোমার আজকের ডেটে একটা মুভি ধুরন্ধর, যেটা খুব ভাইরাল হচ্ছে, তো ছোট ছোট ইউটিউবে ক্লিপ দেখা যাচ্ছে। এই যে অক্ষয় খান্নার যে রোলটা, রহমান ডাকায়েত। আচ্ছা, তোমরা একটা কথা বলো তো আমাকে, এই যে অক্ষয় খান্না কি সত্যিকারের রেহমান ডাকায়েত, না রেহমান ডাকায়েত সত্যিকারের অক্ষয় খান্না? মোটেও না। অক্ষয় খান্না কিন্তু আলাদা একটা মানুষ, রেহমান ডাকায়েত কিন্তু একটা আলাদা মানুষ। কিন্তু এখানে ধুরন্ধর যে মুভিটা হয়েছে, ওই মুভিটাতে অক্ষয় খান্নাকে ইনভাইট করা হয়েছে একটা মুখ্য ভূমিকা পালন করার জন্য। সেই ভূমিকাটা কার? রেহমান ডাকায়েতের। তাহলে কিন্তু অক্ষয় খান্না কিন্তু রেহমান ডাকাত নয়, ও রেহমান ডাকাতের ভূমিকায় অভিনয় করেছে। তাহলে ওর ক্যারেক্টারটা কি? ওর ক্যারেক্টার হচ্ছে রেহমান ডাকাতের। কথা বুঝতে পারলাম? এবার তুমি যদি আরও অন্যান্য কোনো মুভি দেখো, তো সেই ক্ষেত্রে বিভিন্ন অভিনেতা যারা, তারা বিভিন্ন রোল প্লে করে। তো যেমন ধরে নাও যে কোনো একটা মুভিতে ধরে নাও যে একটা শাহরুখ খান আছে, তার নাম মনে করো কোনো মুভিতে হচ্ছে রাহুল। তাহলে শাহরুখ খান কি আসলেই রাহুল? না, শাহরুখ খান কিন্তু আসলে রাহুল না। আর মুভিতে যে অভিনয়টা দেখানো হয়েছে সেটাও কিন্তু সে রাহুলের অভিনয়টা কিন্তু প্লে করছে, রাহুলের রোলটা কিন্তু সে প্লে করছে। তাহলে শাহরুখ খান কিন্তু আসলে শাহরুখ খান। কিন্তু মুভিটাতে কি করা হয়েছে, শাহরুখ খানকে বলা হয়েছে যে আপনি রাহুল নামে একটা ছেলের এই মুভিতে রোল প্লে করবেন। তাহলে রাহুলের ক্যারেক্টারটা উনি করবেন। তাহলে আমরা বুঝতে পারলাম নিশ্চয়ই ক্যারেক্টার মানে কি। তাহলে গল্প বা কবিতার ক্ষেত্রে ক্যারেক্টার মানে হচ্ছে কি গিয়ে, গল্প বা কবিতার ক্ষেত্রে ক্যারেক্টার মানে হচ্ছে যে কে কোন অভিনয়টা করছে। তাহলে এই যে আমরা গল্পটা পড়বো ফাদার্স হেল্প, এখানে কয়েকটা ক্যারেক্টার আছে। প্রথম ক্যারেক্টার এবং মুখ্য ক্যারেক্টার হচ্ছে একটা ছেলে যার নাম হচ্ছে স্বামী, ঠিক আছে? তো তারপরে তার বাবা, তারপরে তার মায়ের একটা হালকা একটা রোল আছে, তারপরে তার স্কুলের টিচার স্যামুয়েল, পিয়ন, হেডমাস্টার, এরা সব, ঠিক আছে? তো তো এই যে গল্পটার নাম হচ্ছে ফাদার্স হেল্প, মন দিয়ে শুনবে কিন্তু, হ্যাঁ? গল্পটার নাম যে ফাদার্স হেল্প, বাবার সাহায্য। তো গল্পটাতে এমন কি আছে যে গল্পটার নাম ফাদার্স হেল্প হলো? তো শর্টে যদি আমি 1-2 লাইনে বলি, স্যামুয়েল আসলে অ্যাকচুয়ালি, দেখো বন্ধুরা বা দেখো স্টুডেন্টস, মানে স্কুল যেতে কিন্তু প্রায় সবারই মোটা পাতলা খারাপই লাগে। দেখো, একটা বাচ্চা যখন স্কুলে যায় না, ও কিন্তু স্কুল থেকে যখন, মনে করো ওকে যদি স্কুলের গেটে ঢুকিয়ে দেওয়া হয় আর যদি বন্ধ করে দেওয়া হয় গেটটা, তাহলে চারিদিকে ছোটাছুটি করবে। স্কুলের ফুলের বাগান যাবে, গেট যাবে, সব জায়গায় দৌড়া বেড়াবে, শুধু কিন্তু স্কুলের
গেট, ও স্কুলের ক্লাসরুমটা কিন্তু ও যায় না, বাকি সব জায়গায় ছুটাছুটি করে, বাইরে বেরোনোর চেষ্টা করে। তো স্কুলটা মোটামুটি আমাদেরকে সবাইকে খারাপ লাগে। হ্যাঁ, তো ঠিক এরকম একটা ছেলে ছিল স্বামী, যার স্কুল যাওয়াটা কিন্তু একদম পছন্দ হতো না, সে বাহানাবাজ ছিল। তো বহু চেষ্টা করতো যাতে করে সে স্কুলে যেতে না হয় তাকে, কিন্তু তার বাবা ছিল এমন একটা মানুষ যে স্বামীর সমস্ত পরিকল্পনাটাকে ভেস্তে দিত। উনি চাইতেন যে তার ছেলে যেন স্কুলে যায়, পড়াশোনা করে এবং যেন মানুষের মতো মানুষ হয়। এই জন্যই গল্পটার নাম দেওয়া হয়েছে ফাদার সেলফ। আমরা দেখব গল্পটাতে কি করে স্বামীকে তার বাবা স্কুলে যেতে, স্কুলে বলবো না যে যেতে কি করে বাধ্য করছেন, তাহলে এক্ষেত্রে একটা অন্য জিনিস হয়, অন্য মেসেজ যায়। আমরা এটা জানার চেষ্টা করবো কি করে স্যামুয়েল, স্বামীর বাবা স্বামীকে স্কুলের ব্যাপারে ভালো করে বুঝিয়ে তাকে স্কুলটা যাওয়াতে শেখায়। ঠিক আছে, তো শুরু করছি। হ্যাঁ, দেখো এখানে ফাদার সেলফ, এই গল্পের লেখকের নাম হচ্ছে আর কে নারায়ণ। আর কে নারায়ণের ফুল ফর্ম হচ্ছে রেসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। ঠিক আছে, রেসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। তো আর মানে হচ্ছে রেসিপুরম, RESHIPURAM, রেসিপুরম। কে মানে হচ্ছে কৃষ্ণস্বামী, KRISHNASWAMY, কৃষ্ণস্বামী নারায়ণ। ঠিক আছে, এবার দেখো এখানে প্রত্যেকটা গল্পতে আর কবিতাতে তোমরা দেখবে ক্লাস 10-এর বইটাতে এই যে দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট লেখা থাকে। অথর মানে হচ্ছে কি বর্ণনাকারী বা লেখক, যিনি লিখেছেন গল্পটা বা কবিতাটা। ঠিক আছে, তো আর দ্য টেক্সট মানে হচ্ছে পাঠ্য, যেটাকে আমরা এখন পড়তে যাচ্ছি বা পড়বো। তো এই যে লেখাটা আছে ব্লু লেখাতে, হ্যাঁ, তো এখানে কিছু লাইন লেখকের ব্যাপারে বা কবির ব্যাপারে থাকবে, আর 2-3টা লাইন থাকবে গল্পটাকে, তার একটা বিষয়বস্তু থাকবে। ঠিক আছে, তো আমরা শুরু করছি। হ্যাঁ, শুরু করা যাক। আর কে নারায়ণ 1906-2001, এই যে দুটো সাল লেখা আছে, প্রথমটা হচ্ছে ওনার জন্মসাল, দ্বিতীয়টা হচ্ছে ওনার মৃত্যুসাল। অর্থাৎ উনি 1906 সালে জন্মগ্রহণ করেন, উনি কিন্তু 2001 সালে মৃত্যুবরণ করেন। ঠিক আছে, ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স, ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স মানে অনেকগুলো লিডিং ফিগার্স ছিল, অনেকগুলো লিডিং ফিগার্স ছিল। ফিগারে কিন্তু এস আছে, ফিগারটা হচ্ছে প্লুরাল। অনেকগুলো ফিগার্স ছিল, তার মধ্যে একজন ছিলেন ঋষিপুরম কৃষ্ণস্বামী। কিসের ফিগার ছিলেন উনি? অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার। আর্লি ইন্ডিয়ান লিটারেচার মানে ইন্ডিয়ান লিটারেচারকে দুই ভাগে ভাগ করা যায়, একটা আর্লি ইন্ডিয়ান লিটারেচার, আর একটা হচ্ছে পোস্ট ইন্ডিয়ান মানে পোস্ট লিটারেচার, পোস্ট ইংলিশ লিটারেচার কিছু একটা, মানে আর্লি ইন দ্য সেন্স প্রি ইন্ডিপেন্ডেন্ট, আর একটা হচ্ছে পোস্ট ইন্ডিপেন্ডেন্ট। তো এগুলো যখন তোমরা গ্র্যাজুয়েশনে পড়বে তখন এগুলো তোমাদের জানার বিষয়, এখন আমি জাস্ট একটু করে বললাম। ঠিক আছে, তো তিনি কিন্তু স্বাধীনতার আগের লেখক ছিলেন। হ্যাঁ, তো ইংরেজি সাহিত্য, হিজ নোটেবল মানে হচ্ছে যে যেগুলোকে খুব লক্ষণ করা যায়, দেখা যায়, সচরাচর মানুষ পড়ে বলে এগুলোর ব্যাপারে, সেটা হচ্ছে নোটেবল। এক কথায় বলতে গেলে লক্ষণীয় বা উল্লেখযোগ্য। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মানে কি, তার যে সমস্ত নোটেবল ওয়ার্কসগুলো আছে তার মধ্যে বেশি বেশি উল্লেখযোগ্যগুলি হচ্ছে, একটা হচ্ছে মালগুড়ি ডেজ। এই মালগুড়ি ডেজটা হচ্ছে কিসের ব্যাপারে জানো তো? মালগুড়ি ডেজটা একটা একটা কাল্পনিক শহর কিন্তু মালগুড়িটা। ঠিক আছে, ওখানকার মানুষের যে দৈনন্দিন জীবন সেটাতে কিন্তু সেইটাকে এই গল্পটাতে ফুটিয়ে তোলা হয়েছে। হ্যাঁ, অ্যান্ড দ্য গাইড, এটা হচ্ছে তার একটা উপন্যাস। ঠিক আছে, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। সাহিত্যর ক্ষেত্রে যে একটা পুরস্কার পাওয়া যায়, কেউ যদি ভালো কবিতা লেখে, গল্প লেখে, তাহলে তাকে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়। ঠিক আছে, তো এই যে একাডেমিটা, এটা আবার অনেক সময় আকাদেমি বানান করা হয়, AKADEMI বানান করা হয়। ঠিক আছে, তো সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড লেখার জন্য উনি কিন্তু 1958 খ্রিস্টাব্দে একটা পুরস্কার পায়। পুরস্কারটার নাম হচ্ছে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। ঠিক আছে, এইগুলো লেখকের ব্যাপারে। এবার আমরা আসবো হচ্ছে গল্পটার ব্যাপারে। তো দ্য স্টোরি মানে এই গল্পটা, অ্যান এডিটেড এক্সাপ্ট ফ্রম মালগুড়ি ডেজ। এডিটেড মানে বোঝো, দেখো তোমরা অনেক সময় ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে কিছু লেখো, কোনো কমেন্ট করো, ঠিক না, বা কোনো যখন হোয়াটসঅ্যাপে কিছু লেখো, তো অনেক সময় কি হয়, আচ্ছা ধরে নাও যে তুমি খাতায় কিছু একটা লিখছো, মনে করো যে তুমি লিখছো হয়তো যে আই অ্যাম ইটিং রাইস। এবার রাইসের জায়গায় কি হয়েছে, RISE হয়ে গেছে, যেখানে আসলে হতো কি RICE। তো তুমি সেটাকে কাটিয়ে বা ঘিচিমিচি করে ওপরে অথবা কাটিয়ে সাইডে লিখবা RICE। কিন্তু যখন তুমি কম্পিউটারে লিখতে যাবে, তুমি যদি বানান ভুল করে দাও, ঠিক আছে, তো তখন ওটাকে কি করা যায়, ওটাকে পুনরায় রাইসটাকে ওখানে এসটাকে উঠিয়ে সি বসানো যায়। তো এই যে তুমি মানে এইটা হচ্ছে এডিটেড ভার্সন, মানে যেটা অ্যাকচুয়ালি ছিল, যেটা আসল ছিল, সেটাকে কোনোভাবে একটু কাটছাট করা, অর্থাৎ কিছু লাগানো বা সেখান থেকে কিছু বের করে দেওয়া, কিছু কমিয়ে নেওয়া বা সেখান থেকে কিছু যুক্ত করে দেওয়া। তো এটাকে বলা হয় এডিটেড ভার্সন। ঠিক আছে, অফ
এডিটেড এক্সার্ট ফ্রম মালগুড়ি ডেজ। তাহলে মালগুড়ি ডেজ নামে যে গল্পটা, এই মালগুড়ি ডেজ নামে যে গল্পটা, সেখান থেকে কিছু অংশ কি করা হয়েছে, কেটে তোমাদের একটু তা পড়তে দেওয়া হয়েছে। মালগুড়ি ডেজ কিন্তু অনেক বড় গল্প, তোমরা দেখলে দেখতে পারো, এর বই পাওয়া যায় বা এর ইউটিউবে বা গুগলে পিডিএফ পাওয়া যায়, তোমরা পড়তে পারো। হ্যাঁ, তো এডিটেড ভার্সন মানে বুঝতে পারলাম তো। তো এটা মালগুড়ি ডে গল্পের অংশ, কিন্তু এই পুরোটা মালগুড়ি ডেজ নয়। তো এটা কিন্তু মালগুড়ি ডেজ গল্পটা পুনরায় নয়, মালগুড়ি ডেজের কিছুটা অংশ। হ্যাঁ, তো কি বলছে, ইজ অ্যাবাউট এ ইয়ং বয়, একটা ছোট্ট একটা ছেলে যার নাম হচ্ছে কল্ড, হচ্ছে স্বামীনাথন। কল্ড মানে যার ডাকা হয় বা যার নাম বা নামের, স্বামীনাথন নামের। হু ইজ আনউইলিং, হু মানে কি এখানে, স্বামীনাথন। ঠিক আছে, তো তোমরা ক্লজে দেখতে পাবে রিলেটিভ ক্লজ, এই যে স্বামীনাথন আর হু, যখন আমরা গ্রামারটাকে শেষ করবো, যখন আমরা গ্রামারটাকে প্র্যাকটিস করবো, তখন আমি এই জিনিসটা তোমাদেরকে বুঝিয়ে বলবো যে হু আর স্বামীনাথনের মধ্যে রিলেটিভ ক্লজটা বা রিলেশনটাকে। হ্যাঁ, ইজ আনউইলিং মানে অনিচ্ছুক, টু গো টু স্কুল, স্কুলে যাওয়ার জন্য কিন্তু তার কোনো ইচ্ছা করে না। বাট ইজ ফোর্সড, এই যে ইজ প্লাস এখানে কিন্তু ভিতরি হয়েছে। ইজের আগে সাধারণত কি বসে, অ্যামিজার বসে, আইএনজি বসে, ভার্বের সাথে আইএনজি বসে, ইজ প্লাস আইএনজি, অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি, তোমরা জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু এখানে ইজের পরে ভিতরি বসেছে। তাহলে যখনই তুমি দেখবে কোনো অক্সিলারি ভার্ব যার আগে বসা উচিত ছিল ভার্বের অন্য কোনো ফর্ম, কিন্তু বসে গেছে ভিতরি, তখন আমাদের বুঝতে কি হবে, সেটা কিন্তু প্যাসিভ ফর্মে আছে। ঠিক আছে, ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, তাহলে কিভাবে তার বাবা তাকে প্রেশার দিয়ে, ফোর্স করে, বল প্রয়োগ করে তাকে স্কুল যোগদান করতে বাধ্য করে। হ্যাঁ, দ্য স্টোরি এক্সপ্লোরস, স্টোরিটা এক্সপ্লোর মানে কি, আমাদের সামনে তুলে ধরবে, রিভিল করবে, যেটা সিক্রেট আছে সেটাকে তুলে ধরবে। হাউ, থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো, ইভেন্টস দ্যাট ফলো মানে কি, ঘটনাগুলি, দ্যাট ফলো মানে একের পরে এক। যেমন তোমরা মনে করো সকালে ওঠো, ঘুম থেকে ওঠো, ফ্রেশ হও, তারপরে হয়তো স্নান করো বা করো না, কোচিংয়ে যাও, তারপরে কোচিং থেকে বাড়ি আসো, তারপরে খাওয়া দাওয়া করে স্কুলে যাও, আবার স্কুল থেকে এসে বাড়ি এসে ফ্রেশ হও, খেতে বসো, বা কেউ কোচিং যাও খাওয়া দাওয়ার পরে, আবার কেউ হয়তো রেস্ট করো। তো ধরে নাও যে তুমি বাড়িতে স্নান করো, তারপর স্কুলে আসো, বাড়িতে বা খাও, তারপর স্নান করো বা খাও, তারপর স্কুলে আসো, তারপর কোচিংয়ে, বাড়িতে স্কুল থেকে বাড়ি চলে আসো। তো 10টা থেকে 4টা পর্যন্ত তোমার স্কুল। তাহলে এটা কি সম্ভব যে 10টা থেকে 4টা পর্যন্ত তুমি ফ্রেশ হবে, আর বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত তুমি স্কুলে থাকবে, আর সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত তুমি স্নান করবে? এটা কি সম্ভব না? তাহলে আমাকে 10টা থেকে 4টা পর্যন্ত স্কুল যেতে হবে, তারপরে আমাকে বাড়ি আসতে হবে, তারপরে আমাকে খাওয়া দাওয়া করে রেস্ট নিতে হবে, তারপর আমাকে রাতের বেলা পড়াশোনা করতে হবে। এই যে ঘটনাক্রম, একের পর এক, মানে একের পর দুই, দুইয়ের পর তিন, তিনের পর চার, চারের পর পাঁচ, কখনোই কিন্তু একের পর পাঁচ বা পাঁচের পর আট বা আটের আগে 11, এটা করা যায়। কিন্তু এখানে যে কথাটা বলেছে কি, যে ইভেন্ট দ্যাটস ফলো, এখানে কিন্তু কি হবে, যেটা যেখানে সেখানে রাখতে হবে, এটাই বলেছে। ঠিক আছে, স্বামীজ অরিজিনাল রিজার্ভেশনস মানে তার যে চিন্তা ভাবনা, সে কি চিন্তা করে স্কুলের ব্যাপারে, সে কি ভাবে। তো এই যে বলছে স্বামীর যে রিজার্ভেশন, সেটা কি হয়, অ্যাবাউট হিজ টিচার, তার যে শিক্ষক স্যামুয়েল, এই যে একটু আগে বললাম যে একটা চিন্তা ভাবনা আছে, টিচার আছে, তার রোল আছে, তার হচ্ছে স্যামুয়েল। তো কি বলছে যে থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো, মানে ঘটনাক্রমে কি হচ্ছে, স্বামীজ অরিজিনাল রিজার্ভেশন, স্বামীর যে আসল চিন্তা ভাবনা, ঠিক আছে, তো অ্যাবাউট হিজ টিচার, তার টিচার স্যামুয়েল সম্পর্কে ট্রান্সফর্মড, পরিবর্তিত, রূপান্তরিত হয়, কনসিডারেবলি মানে ঘটনাক্রমে, বা একদম কনসিডারেবলি মানে একদম দেখার মতো, মানে একদম মানে বিবেচনার যোগ্য, অবশ্যই সেটা লক্ষণীয়। ঠিক আছে, তো যেমন তোমরা মনে করো যে একটা মেলা গেলাম, ফুলের মেলা বা কোথাও একটা বইয়ের মেলা ঘুরতে, বা কোনো একটা মেলা ঘুরতে গেলাম, মেলাতে এমন সুন্দর সুন্দর দৃশ্য দিয়েছে, যেটা সত্যি সেখানে দাঁড়িয়ে একটা সেলফি তুলতেই হয়, একটা ছবি তুলতেই হয়, সেটা একটা ফেসবুকে পোস্ট করতেই হয়, এমন একটা ইম্পর্টেন্ট জিনিস। এবার তুমি এমন একটা জায়গায় গেলে যেখানে শুধু নামেই মেলা, ভিতরে না কোনো কন্টেন্ট আছে, না কোনো বিষয়বস্তু, না কোনো মানুষ, কিচ্ছু না, জাস্ট গেলে বিরক্ত হয়ে ঘুরে চলে আসলে। তাহলে যেখানে তুমি বিরক্ত হয়ে ঘুরে আসলে, সেটা কিন্তু কনসিডারেবল নয়। যেখান থেকে তুমি গেলে, ওয়াও ফিল করলে, অ্যামেজিং ফিল করলে, তুমি প্লিজেন্ট হলে, সেখানে একটা ছবি তুললে, মানুষকে এসে গল্প শোনালে, সেটাই হচ্ছে লক্ষণীয়, কনসিডারেবল। তো স্বামীর মধ্যে যে চেঞ্জটা, সেটা কনসিডারেবল চেঞ্জ, লক্ষণীয় কিন্তু পরিবর্তন হয়েছিল। তাহলে এই গল্পে আমরা সেটাই কিন্তু দেখতে পাবো। তো এই আপাতত এটুকুই থাক। নেক্সট যখন আমরা পড়বো, তখন আমরা অন্য একটা ভিডিও এনে ইউনিট 1টাকে শুরু করবো। আজকে ভিডিওটা বড় হচ্ছে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে।
যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট শেয়ার করো, বন্ধুদেরকে জানাবা যে যারা বাড়িতে টিউশন পড়তে পারছে না টাকা দিয়ে, পয়সা দিয়ে, তাদের জন্য এই চ্যানেলটা পুরো ফ্রি, কোনো পয়সা টাকা লাগে না। ঠিক আছে, তোমরা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং যদি কোনো কোশ্চেন থাকে যতটুকু বোঝালাম, ঠিক আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থেকো, আর মন দিয়ে খুব সুন্দর করে পড়ো। মাধ্যমিকটা কিন্তু এবার একদম ভালো রেজাল্ট করতে হবে। থ্যাংক ইউ।